Hey guys, is it audible my voice? So if it's audible, this I just give me one response to the body. So myself Tapan Roy and welcome back my channel Art Kitch. So আমরা এই চ্যানেলে বেসিক্যালি আমরা আর্ট নিয়ে আলোচনা করি, মানে আর্টের তোমরা যারা আর্ট নিয়ে সিরিয়াসলি ক্যারিয়ার নিয়ে কথা ভাবছো, আর্টের ব্যাপারকে নিয়ে তোমরা ভাবছো কিছু করবে, তাদের জন্য বেসিক্যালি এই চ্যানেলটা। সো তোমরা যারা এখনো যুক্ত হওনি তারা ফটাফট যুক্ত হয়ে যাও। সো আমার ভয়েসটা ঠিক আসছে কিনা তোমরা একবার জানিও তোমাদের মধ্যে। তো যদি এখন অনলাইন থাকো, তো বেসিক্যালি পশ্চিমবঙ্গ এবং যারা বাংলাদেশে আছো, তো কালকে আমি একটা গানের ইয়ে থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু সাউন্ডটা শোনা যাচ্ছিল না। তো আমি সেটাকে ন্যাচারালি ইয়ে করে দিয়েছি, ডিলিট করে দিতে হলো। মানে বুঝতে পারছিলাম না কেন শোনা যাচ্ছে না সাউন্ডটা, মানে সামহাউ ইট ইজ সামথিং প্রবলেমস হ্যাপেনিং। সো ইয়া, সো যারা আজকে সাউন্ড পাচ্ছে কিনা আমি দেখে নিই, সাউন্ডটাকে চেক করে নিই, জাস্ট চেক দ্য সাউন্ড। ইয়েস, সাউন্ড ইজ গুড। আমি সো আমি বেসিক্যালি ছবি আঁকা নিয়ে এতটা সিরিয়াসলি কেন অ্যাক্টিভ হয়েছি তার একটা বিশেষ কারণ তোমাদের আমি বলেছিলাম যে আমি যখন জাস্ট চেক ইট আউট দিস মাই সাউন্ডস। ওকে, আমি যখন জয়েন করেন তো জয়েন করে যাও। Just a second, I just add it. আমার সাউন্ডটা আজকে শোনা যাচ্ছে কিনা একবার বলবে তো, মানে ইফ ইটস এনিবডি। Is it audible my voice? So আমি বেসিক্যালি যারা আর্ট সাবজেক্টটাকে নিয়ে পড়াশোনা করছো, এখন আর্ট কলেজে পড়ছো বা তোমরা আর্ট কলেজ পাস আউট করে গেছো, কিন্তু বেসিক্যালি টিউশনস বা এই টাইপের বিষয়গুলোর উপরেই মানে কাজ করছো, এবং তাছাড়া খুব একটা মানে সোর্স অফ ইনকামের জায়গাটা অতটা স্ট্রং নয়, তো বেসিক্যালি তাদের জন্য। ওকে, সো আর্টের যে ভবিষ্যৎ আর কি, তো তার আমি ডিটেলসে আলোচনা কিছুটা করবো আজকে। ওকে, সো অ্যাজ অ্যান আর্টিস্ট, ওকে, আর্টের ফিউচার্স, মানে আর্টিস্ট যারা আর্ট নিয়ে কাজ করছে তাদের ফিউচার্স এখনকার দিনে আমাদের মানে এই সময়টা দাঁড়িয়ে কী কী অপরচুনিটিস আছে, কী কী ভবিষ্যৎ আছে, সেগুলোকে আমরা যদি ডিসকাস করি তাহলে মনে হয় সেটা বেশি বেশি ইম্পর্টেন্স হবে। তো
তো তার উপরে আমি আজকে ডিসকাস করতে চলেছি কিছুটা। the the future of artist, okay, opportunities, opportunities. So আমরা যারা দীর্ঘদিন ধরে আমরা মানে আর্ট লাইনে আছি, আর্ট শিখেছি, আর্ট নিয়ে কাজ করেছি, তো তাদের জন্য আমরা দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের আফটার আর্ট কলেজ পাস আউট আমরা নয় কোনো না কোনো আর্ট স্কুলে পড়েছি বা আর্ট এক্সিবিশনস করেছি, আর্ট এক্সিবিশনের থেকে পেন্টিং সেল করেছি নাও, ঠিক আছে। বাট আফটার লং টাইম, মানে প্রায় 25 বছর আমরা আসার পর, আমি এটাকে একটুখানি ডাউন করে, মনে হয় আমাকে একটু কম দেখা যাচ্ছে একটু, ওকে। সো এবারে দেখা যাচ্ছে ঠিকঠাক? ওকে, ফাইন। সো যদি বলি যে আর্টের ম্যাক্সিমাম আর্টের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্স হয় যে আর্ট গ্যালারি, মানে গ্যালারি এক্সিবিশন, মানে সেটা হতে পারে সোলো এক্সিবিশনস, ওকে। আর্টিস্টের সোলো এক্সিবিশন বা অনেক ক্ষেত্রে আমরা গ্রুপ এক্সিবিশন দেখে থাকি। তো কী কী করলে আমরা মানে একজন আর্টিস্টের কী করা উচিত বা কী অপরচুনিটিস আছে, তো সেটা নিয়ে আমরা বেসিক্যালি ডিসকাস করবো। সো হ্যাঁ, সো সোলো এক্সিবিশন বা আর্টিস্ট, মানে সেক্ষেত্রে আর্টিস্ট ক্যান হোস্ট দ্য ওন শোজ, showcasing the মানে ওয়ার্ক অ্যান্ড অল। সো বা কোলাবোরেট করে, মানে কারোর সাথে কোনো আর অন্যান্য আর্টিস্টের সাথে কোলাবোরেটিং করে তাদের মানে ইনক্রিজ দ্য নেটওয়ার্ক। মানে গ্যালারি এক্সিবিশন একটা অনেকটা পন্থা যেখান থেকে তুমি তোমার আর্ট এক্সিবিশন করবে এবং সেখান থেকে আরও আর্টিস্টদের সাথে তোমার নেটওয়ার্কটা বাড়াবে, সেখানে তোমার পেন্টিং গ্যালারিতে বিক্রি হওয়ার সম্ভাবনা থাকছে। তো সেটা একজন আর্টিস্টের ক্ষেত্রে ভীষণ বড় জায়গা হতে পারে, ওকে। নাম্বার ওয়ান, অ্যাজ অ্যান আর্টিস্টের অপরচুনিটি 2025-এ দাঁড়িয়ে কী কী অপরচুনিটিস আছে সেটা নিয়ে আমরা যদি ডিসকাস করি, তো সেটা একটা ওয়ান। সো অ্যাজও আমার সম্বন্ধে বলতে গেলে যদি খুব সংক্ষেপে বলি, তাহলে আমার নাম তপন রয়, অ্যান্ড আমি এখন একজন সিনিয়র লেকচারার অফ আইক্যাট কলেজ ব্যাঙ্গালোর, অ্যানিমেশনস ডিপার্টমেন্টে আছি। সো দীর্ঘ 20-25 বছর আমি বিভিন্ন রকমের কলেজ ইনস্টিটিউশনসে পড়িয়ে এসেছি। তাদের মধ্যে অ্যারিনা, ম্যাক, এনআইএফটি, তার মধ্যে আইক্যাট কলেজ, Chennai, this is Shiver Visions, so lots of companies, Bootcamp, so এই সমস্ত MNCs কোম্পানিজ এবং কলেজেসগুলোতে পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি এটুকু শিখেছি বা করছি। এবং বিভিন্ন MNCs কোম্পানি লাইক Shiver Vision, Byju's, Pixel Solutions, the Green Gold, Chuchu TVs, তো সমস্ত জায়গাতে অ্যাজ এন অ্যানিমেটার, কনসেপ্ট আর্টিস্ট হিসেবে দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা থেকে আমি যেটুকু বুঝেছি যে আর্টিস্ট হিসেবে তোমরা যারা আর্ট নিয়ে কাজ করছো, আর্ট শিখছো, তো তাদের ভবিষ্যতে যে কতটা উজ্জ্বল হতে পারে, তোমরা যেটা আমরা যারা বেঙ্গল বা মানে বাংলাদেশে আছে, যারা বাংলা ভাষী, তো তাদের অনেকের হয়তো একটা অতটা সাম্যক ধারণা নেই যে ওকে ফাইন, আর্ট তো শিখেছি বা আর্ট কলেজে তো আমার একটা অ্যাডমিশন বা পাস আউট করে, তারপরে হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্য নেক্সট, ওকে। তো সেটাকে নিয়ে যদি আমি একটু ডিসকাস করি যে আমি পার্সোনালি দীর্ঘ প্রায় 25 বছর জবের যে অভিজ্ঞতা, সেখান থেকে আমার মনে হয়েছে যে ইটস আ হিউজ অপরচুনিটি, যেটা ম্যাক্সিমাম আর্টিস্টরা একটা আর্ট কলেজ পাস আউটের পরে তারা কিন্তু ওই ব্যাপারটা ভুলে যাচ্ছে যে
তো এইভাবে তারা মানে আর্ট কলেজ পাস আউট হওয়ার পর তো তারপরে নেক্সট কি তারা কি করবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশেষ করে স্টুডেন্টরা বেঙ্গলে, যেহেতু আমি বেঙ্গলে প্রায় 34 ইয়ার্স বেঙ্গলে ছিলাম, তো তারা নয় আর্ট টিউশন করছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে টিউশন, বা আর্ট কলেজকে আর্টিস্ট হিসেবে আর্ট এক্সিবিশনকে পারসিউ করার মতন খুব কম আছে। মানে মানে যারা বিখ্যাত আর্টিস্ট, যারা মানে কন্টেম্পোরারি আর্টিস্ট, যারা পেন্টিং করছে, কিছু করছে, সেটা হাতে গোনা, মানে 100 জনের মধ্যে হয়তো 2 জন কি 3 জন, ম্যাক্সিমাম 10 জন বলতে পারে যারা আর্ট এক্সিবিশন করে সোর্স অফ ইনকামে। বাট 90 জন বেশিরভাগ স্টুডেন্টসরাই তারা আর্ট শেখার পর কিন্তু অন্য কোনো প্রফেশনে চলে যাচ্ছে। তারা কেউ কেউ আর্ট স্কুল খুলছে বা আর্ট স্কুলে পড়াচ্ছে, কিন্তু সেটার ইনকাম, সোর্স অফ ইনকামটা কিন্তু খুব একটা বেশি নয়, মানে খুব সামান্য ইনকাম। কিন্তু আজকে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আপনাদের কথাটা বলছি, যে আর্টের কিন্তু মানে অ্যাজ এন আর্টিস্টের কিন্তু অনেক অপরচুনিটিস আছে। তাদের মধ্যে আমি 1 বাই 1 তোমাকে কতগুলো সাবজেক্ট বলছি, তারপরে আরও বিয়ন্ড মানে আর্ট শিখিয়ে বা আর্ট করে আর্টটাকে নিয়ে ইয়ারলি 1 crore 2 crore তার থেকে বেশিও কামানো যায়, মানে ইনকাম করা যায়, যদি প্রপার তার রাস্তাটা তুমি জানো, ঠিকঠাক মতন জানো, তাহলে ডেফিনেটলি ইটস ক্যান পসিবল। ইটস ভেরি সিম্পল। ওকে, সো আমি জাস্ট ফর এক্সাম্পল আমি একটা ছোট্ট, তোমরা যারা এখন প্রণালী মুখার্জি লাইক ইউর স্টোরি, থ্যাংক ইউ। আমি জাস্ট একটা সামান্য ছোট্ট একটু ব্যাকগ্রাউন্ডস, একটা হালকা মিউজিক চলতে পারে এখানটায়, স্প্রিং ফাঙ্কি স্প্রিং, জাস্ট এ সেকেন্ড। ওকে, yeah, this is sounds good. Okay, মানে যারা শুনতে, সো আমরা যদি একটা করে অপরচুনিটি বলি, তোমরা যারা এখন জয়েন করেছো বা পরবর্তী সময়ে এই ভিডিওটা দেখবে, তো তাদের বলেছি গ্যালারি এক্সিবিশনস একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, মানে অ্যাজ অ্যান আর্টিস্টের, যদি মানে হোয়াট ইজ দ্য অপরচুনিটি অফ অ্যাজ অ্যান আর্টিস্ট 2025-এ দাঁড়িয়ে। তো তাদের মধ্যে ফার্স্ট যদি আমি বলি যে ফার্স্ট অপরচুনিটি যেটাকে দেখা যায় সেটা হচ্ছে আর্ট এক্সিবিশন, গ্যালারি এক্সিবিশন। সেক্ষেত্রে কি জিনিস হয়, দুটো জিনিস সাধারণত হয়ে থাকে। তো একটা হচ্ছে যে আর্টিস্টদের তোমার ধরো আর্টিস্ট ক্যান হোস্ট দেয়ার ওন শোজ, তার নিজস্ব যে আর্টস আছে সেগুলোকে শোকেস করতে পারে। ওকে, সো ইন দ্য মানে তাদের আর্ট গ্যালারিতে আর্ট ওয়ালে শো করলো। অ্যান্ড দ্য আদার ইজ দ্য গ্রুপ এক্সিবিশন, মানে সোলো এক্সিবিশন অ্যান্ড গ্রুপ এক্সিবিশন। তো গ্রুপ এক্সিবিশন যেটা হয়, যেটা হচ্ছে কোলাবোরেট করে, মানে আরও 2-4-6 জন আর্টিস্টকে নিয়ে, তাতে কি হয় যে একটা নেটওয়ার্কও বাড়ে, এবং তার সাথে মানে ইনক্রিজ দ্য নেটওয়ার্ক অ্যান্ড এক্সপ্লোজার। যে মানে এই 6 জন আর্টিস্টের নিজস্ব একটা নেটওয়ার্ক আছে, সেখানে নিজস্ব একটা গন্ডিয়ে তাদেরকে চেনে, এরকম প্রচুর মানুষজন আছে। তো তারা মানে সবাই এই 6 জন আর্টিস্টের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আর্টিস্টের যে তার নেটওয়ার্ক আছে, সেগুলো সবাই যখন আর্ট দেখতে আসে এক্সিবিশনে, তখন তারা অন্য আর্টিস্ট, মানে বাকি 5 জন আর্টিস্টের কাজে দেখে বা তারা সেটাকে চিনতে শেখে অ্যান্ড অল। তো দ্যাট ইজ দ্য ফার্স্ট অপশনস। 2025-এ দাঁড়িয়ে যারা নেক্সট অপশন যেটা আমার কাছে মনে হচ্ছে, অনলাইন মার্কেট প্লেস। দ্যাট ইজ এটা একটা হিউজ বড় জায়গা। তোমরা যারা দীর্ঘদিন ধরে আঁকাটাকে নিয়ে মানে ভাবছো যে আচ্ছা আঁকাটাকে মানে ছবি এঁকি বা তাতে কি লাখ লাখ টাকা বা কোটি কোটি টাকা আমার ইনকাম করা যায়, মানে সোর্স অফ ইনকাম আছে। সো ফর মাই কাইন্ড ইনফরমেশন, যে হ্যাঁ সেটা আছে। আমার পার্সোনালি নিজে মানে 2 লাখ ফিগার্সের ওপরে আমি এটা থেকে আর্ন করি, এবং আমার বিশ্বাস যে সেখান থেকে সেটাকে
মানে ধীরে ধীরে সেটা 40 লাখ 50 1 কোটি নিয়ে যেতে খুব একটা সহজের ব্যাপার নয়, মানে সহজ ব্যাপার না হলেও এটা খুব একটা কঠিন বা সেটা যে খুব একটা হবেই না কখনো সেটা সম্ভব সেটা না। সেটা সম্ভব একমাত্র যদি তোমরা অনলাইন মার্কেট প্লেসটাকে জানো। সো অনলাইন মার্কেট প্লেসের মধ্যে দুটো জিনিস আমরা সাধারণত দেখি। এটা হচ্ছে ই কমার্স, যেটাকে বলে ই কমার্স প্ল্যাটফর্ম, মানে তোমার ধরো মানে সাপোজ তুমি মানে ওয়েবসাইট লাইক ইটসি, একটা তোমরা অনেক জানো ইটসি একটা ওয়েবসাইট আছে, ওকে। সো যেমন ইটসি, যেমন সাচি আর্ট, যেমন সোসাইটি 6 অ্যালাউড টু দেয়ার ওয়ার্কস ডিরেক্টলি অ্যান্ড কাস্টমার্স। তো এরকম কিছু মার্কেট প্লেস আছে যেটা যারা তোমার ছবি আঁকাগুলোকে তারা শোকেস করে, এবং সেই শোকেস করার পরে সেই ছবিগুলোকে তারা কি করে যে মানে ধরো তুমি ছবি আঁকছো, এই ছবিগুলো তাদের ওয়ালে পোস্ট করে, এবং যারা বায়ার্স ছবিগুলো কিনতে আসে তারা ডিরেক্টলি যখন ইটসির প্রোফাইলে ঢোকে অনলাইনে, বা সাচি বলে আছে, সাচি আর ইটসি সোসাইটি 6, তারা কি করে এরা সেখান থেকে ছবিগুলো পারচেস করে। তো তোমার ছবিগুলোকে তুমি যদি অনলাইন ই কমার্স প্ল্যাটফর্মে তুমি যদি দাও, তুমি যদি রাখো বা তাদেরকে শেয়ার করার জন্য তাদের প্ল্যাটফর্মে তুমি সেগুলো শোকেস করো, তারা সেগুলোকে বিক্রি করে দেয়। তারা একটা সামান্য কমিশন তাদের মধ্যে তারা রেখে দেয়, এবং পরবর্তী সময় সেটাকে তারা সামান্য একটা কমিশন রেখেই সেটা 5%, 10%, ম্যাক্স টু ম্যাক্স রেখে বাকিটা আর্টিস্টকে দিয়ে দেয়। এটা একটা আছে। আর একটা হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট, যেটা অনলাইন মার্কেট প্লেসের মধ্যে যেটা করছে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে গ্যালারি এক্সিবিশন। তার মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে সোলো এক্সিবিশন আর একটা হচ্ছে গ্রুপ এক্সিবিশন। নেক্সট হচ্ছে অনলাইন মার্কেট প্লেস। তার মধ্যে ফার্স্ট নাম্বার হচ্ছে তুমি যদি অনলাইন মার্কেট প্লেসের মধ্যে যে একটা হচ্ছে তোমার ই কমার্স প্ল্যাটফর্মের তুমি তোমার পেন্টিং শোকেস করতে পারো। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট। সো পার্সোনাল ওয়েবসাইট থেকে কি হবে যে তুমি পার্সোনাল ওয়েবসাইটে ইউ ক্যান সেল আর্ট ওয়ার্ক। তোমার ওয়েবসাইট বানালে ওয়েবসাইটের মধ্যে তুমি তোমার আর্ট ওয়ার্কগুলোকে তুমি শোকেস করলে, ওকে। সাপোজ টু আমার যে আর্টস স্টুডিও আছে তার যে চ্যানেলটা আছে, ওয়েবসাইট, সেটা হচ্ছে অঙ্কনা.co, ওকে, অঙ্কনা.in। সো অঙ্কনা.co এবং অঙ্কনা.in এ আমি যেটা করি বেসিক্যালি এটা হচ্ছে যে আমার কাজগুলোকে আমি শোকেস করি, আমার সকল বিজনেস বা আমার আর্ট পিসেস, আমার আর্ট স্কুলের যে সমস্ত কোর্সেসগুলো আছে, ক্লাসেসগুলো পড়া, সেগুলো আমি শোকেস করি। এবং গুগলের থ্রু আমি একটুখানি ক্যামেরাটাকে একটু নিচে করি, আমার মনে হয় একটু নিচে করা যাবে, প্লিজ। সো গুগলের থ্রু গুগল বিজনেস তো অনেক প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে একটা প্ল্যাটফর্ম যেমন গুগল বিজনেস, আরবান প্রো আছে, গুগল বিজনেস আছে, তোমার উডমি আছে। তো এরা সবাই তো তারা সেই আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে বা যারা তাদের বাচ্চাদের আঁকা শেখাতে চাইছে আমার এরিয়ার আশেপাশে যারা আছে আশেপাশে বা অনলাইনের ক্ষেত্রেও তারা আমার ওয়েবসাইট ঢুকে তার আমার যে সমস্ত ক্লাসেস প্রসেস এবং যে রিভিউ আমি যে শেখাচ্ছি তার সম্বন্ধে তাদের যে বক্তব্য যে না এই আর্ট স্কুলটা এরকম, এই আর্ট স্কুলটা এরকম, এভাবে শেখায় বা বাচ্চারা শিখতে পারছে, আনন্দ পাচ্ছে। তো রিভিউ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেটা দেখে কিন্তু মানুষকে তোমাকে বিশ্বাস করতে শেখে যে না এরা বাকি দেওয়ার জন্য তো ভালো রিভিউ দিয়েছে, দেন ইট শুড বি গুড। তো তখন তারা বিশ্বাস করতে শেখে এবং তারা জানে, বোঝে, এবং তারা আস্তে আস্তে সার্চিং করে, তারা ফোন করে যে আমার বাচ্চা আছে, আমার বাচ্চা এই বয়সে, তারা আর্ট স্কুলে, তোমার স্কুলে আমি অনলাইনে তোমার স্কুলটা দেখলাম, তোমার স্কুল সম্বন্ধে জানলাম, বা ওয়েবসাইটে তোমার ছবি দেখলাম, তো আমি আমার বাচ্চাকে ভর্তি করতে চাই। সো হোয়াট ইজ দ্য ফি স্ট্রাকচার্স অ্যান্ড ক্লাস টাইম অ্যান্ড ডেটস। সো দ্যাট ইজ দিস অনলাইন মার্কেট প্লেসের মধ্যে এটা হচ্ছে তোমার যে দুটো পয়েন্ট হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম, আর একটা হচ্ছে তোমার নিজস্ব ওয়েবসাইট, ওকে, নিজস্ব ওয়েবসাইট করে সেটাকে তোমাকে সেল করা, ওকে। সো নাও দ্য নেক্সট পয়েন্ট হচ্ছে যে তুমি যদি মানে ফার্স্ট গ্যালারি এক্সিবিশনস, দেন দিস ইজ অনলাইন এক্সপ্রেশন মার্কেট প্লেস, থার্ড হচ্ছে কমিশন, ওকে। দিস ইজ কমিশন ওয়ার্ক। তার মধ্যে দুটো পার্টস আছে। এটা হচ্ছে একটা হচ্ছে যে প্রাইভেট কমিশনস, মানে ধরো ক্রিয়েটিং কাস্টম পিসেস অফ ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টস। তোমার যেটা ইন্ডিভিজুয়াল যে ক্লায়েন্টস আছে, ধরো তুমি একটা
কারো কেউ পোর্ট্রেট আঁকাতে বললো যে আমার বাবা মারা গেছেন, হয়তো তার ভালো পোর্ট্রেট নেই, তোমার আমি সেগুলোকে আমার বাবার মাকে যে পুরনো ছবি আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেটাকে আমি একটা ভালো করে পোর্ট্রেট স্কেচ করে দাও, ঠিক আছে, দ্যাটস ফর দ্য কমিশন ওয়ার্ক। বা আমার ছেলের জন্মদিনে আমি তাকে একটা গিফট দিতে চাই, তার পোর্ট্রেট এঁকে, বা আমার বিলাভেডের বার্থডেতে, বা আমার ওয়াইফকে আমি আমার অ্যানিভার্সারিতে, বা আমার হাজব্যান্ড আমার অ্যানিভার্সারিতে আমি একটা পেন্টিং পোর্ট্রেট গিফট করতে চাই। তো দ্যাট ইজ দ্য কল দ্য প্রাইভেট কমিশনস। তো তুমি মানে ইউ ক্যান ক্রিয়েটিং দ্য কাস্টমস ইন্ডিভিজুয়ালস ক্লায়েন্টস। ওকে, সেকেন্ড হচ্ছে যে কর্পোরেট কমিশনস। কর্পোরেট কমিশনস তাহলে দুটো জিনিস রয়েছে, প্রাইভেট কমিশন অ্যান্ড কর্পোরেট কমিশন। So podcasting this artwork for business, including the materials, office art, band collaboration. তো তুমি কর্পোরেট যে কমিশনস গুলো আছে, মানে প্রোডাক্টিং আর্টওয়ার্ক ফর দ্য বিজনেস, ইনক্লুডিং ম্যাটেরিয়ালস। তো তুমি ধরো আর্ট প্রোডাক্ট বলতে কি বুঝতে পারো, পেন্সিল, পেপার, আর্ট বুক, কালার, ব্রাশ, তুলি, এই যে সমস্তগুলো আছে সেইগুলোকে তুমি যদি মানে তারা ধরো তুমি 5টা কোম্পানির নাম বলো, লাইক এ ক্যামেল, লাইক এ অ্যাক্রেলিক কোম্পানিজ, ক্যামেল কোম্পানি, অ্যাক্রেলিক কোম্পানি, ডোমস। সো এই সমস্ত ফেভিক্রিল বা ফেভাকাসেল, তো এই সমস্ত কোম্পানিগুলো যারা আছে, ব্রাস্টো, তো যেগুলো আমি বেসিক্যালি ইউজ করি, যে এই সমস্ত কোম্পানিগুলো তারা কি করে, যে যারা মানে তুমি যদি খুব ফেমাস হও বা তুমি যদি একটা নাম করে আর্টিস্ট হয়ে যাও, সোশ্যাল মিডিয়াতে তোমাকে সবাই চিনি, তাহলে তুমি তাদের প্রোডাক্টগুলোকে তুমি রেকমেন্ড করতে পারো তোমার যে যে মানে তোমার যে পরিচিতি, যে তোমার ফ্যান ফলোয়ার্স, তাদেরকে তুমি বলতে পারো যে আমি এই কাজগুলোকে করি, এই আঁকাগুলো আমি তো আমি এই কাজগুলোকে আমি এই পেন্সিল দিয়ে করেছি, বা এই কাজগুলো আমি এই ব্রাশ দিয়ে করেছি, তোমরা ইউজ করতে পারো। বা আমি আর্টওয়ার্কটা সুন্দর আর্টওয়ার্ক দেখিয়ে বলো এই পেন্টিংটা আমি অ্যাক্রিলিক পেন্টিং করেছি, সেটা তোমরা পেডিলাইটের অ্যাক্রিলিক পেন্টিংটা কিনতে পারো। সো এইটাকে কোম্পানি, মানে পেডিলাইট কোম্পানি বা এই সমস্ত ক্যামেল যারা বিগ কোম্পানিজগুলো আছে, তারা কিন্তু এই প্রোডাক্টগুলোকে এই মানে তোমার রেকমেন্ডেশনের জন্য তোমাকে একটা কমিশন দেয়। মানে সেটা নট অনলি মানে ব্যাড ইজ এ ভেরি বিগ অ্যামাউন্টসের হতে পারে, যেটা 10 লাখ 50 লাখও হতে পারে সেই ওই মানে কমিশন এটা বলার জন্য। হয়তো তার ফলোয়ার আছে হয়তো 19 মিলিয়ন্স ফলোয়ার্স, ধরো 200 কোটি লোক জানে, এবার তার একটা রেকমেন্ডে তার 100 কোটি সেল হয়ে যাবে, তো সে কিন্তু তাকে দিতে কোনো তার অসুবিধা নেই। দিস কমিশন ওয়ার্ক ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ইনকাম অফ আর্টিস্ট, বাট তার জন্য তোমাকে ফেমাস হতে হবে ডেফিনেটলি। ওকে, সো তোমার যে 4 নম্বর যে পয়েন্টটা আসছে, সেটা হচ্ছে যে মানে কমিশন, অনলাইন মার্কেট প্লেস, কমিশন ওয়ার্কস অ্যান্ড অল। তো লাস্ট হচ্ছে যেটা, নট লাস্ট, 4 নম্বর হচ্ছে আর্ট ফেয়ার্স অ্যান্ড ফেস্টিভ্যালস। ওকে, so participating in the local or national international art fairs and festivals to the border the all the reach the তোমার মানে ধরো তুমি যেমন বুক ফেয়ার, কলকাতা যেমন বুক ফেয়ার হয়, বিভিন্ন প্রত্যেকটা মানে জেলাতেই বুক ফেয়ার হয়। ওকে, সো সেরকম একটা বা লোকাল এরিয়াতে বিভিন্ন রকমের ফেয়ার হয়, মানে হস্তশিল্প মেলা বা এইটা মেলা ওটা মেলা, প্রচুর মেলা হয়। তো সেখানটায় কিন্তু তোমার এই সমস্ত আর্ট ফেয়ার্সে তুমি তোমার আর্ট পিসকে বাইন্ডিংস করে, তোমার ক্রাফট কাজকে বা ছবি আঁকাকে বাইন্ডিংস করে তুমি কিন্তু, বা দুর্গাপুজোর সময় বিশেষ করে আমাদের এই মানে ওয়েস্ট বেঙ্গলে দুর্গাপুজোর প্রচুর একটা ভালো মানে পপুলারিটিস আছে। তো কি তুমি সেই সময় তোমার ছবিগুলোকে বাইন্ডিংস করে, ফ্রেমিং করে তুমি তোমার কোনো একটা যে দুর্গাপুজোর একটা বড় ক্লাবের যে পুজো হচ্ছে তার আশেপাশে যেখানে লোকজন প্রচুর আসা যাওয়া করবে, তো সেখানে তুমি একটা এক্সিবিশন করতে পারো। সেখানে তোমার সেই ফেয়ারে তুমি ছোট স্টল নিয়ে তোমার সেগুলোকে শোকেস করিয়ে সেখানে তুমি সেল করতে পারো। মানে সেটা একটা কিন্তু ডিপেন্ড করছে কী টাইপের ফেস্টিভ্যালে তুমি তোমার ছবিগুলো রাখছো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। বাট যেখানে প্রচুর মানুষ আসা যাওয়া করছে, তো তাদেরকে তোমার ছবি দেখানো এবং তাদের পছন্দ হলে, যেমন ব্যাঙ্গালোরে, আমি ব্যাঙ্গালোরে আছি বলে বলছি, ব্যাঙ্গালোরে চিত্রশান্তা বলে একটা অনুষ্ঠান হয়, প্রোগ্রাম হয়, একদিনই হয় সেটা, সকাল তোমার প্রায় 7:30 থেকে সন্ধ্যে প্রায় 8টা 9টা পর্যন্ত। সেখানে হাজার হাজার আর্টিস্টরা, নট অনলি ফর বেঙ্গল,
তা মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, কেরালা প্রচুর আর্টিস্টরা, প্রায় হাজার 4-5 হয়তো আর্টিস্ট হবে। তো মানে শেষ করা যায় না, সকাল থেকে রাত পর্যন্ত দেখলেও শেষ করা যায় না, এত কাজ, এত আর্টিস্টের। তারা লিটারেলি রাস্তার পাশ দিয়ে তাদের কাজগুলোকে শোকেস করে। যে গাছের মানে ওটা একটা বড় রাস্তার ধারে করে, তো রাস্তার পাশে যে তোমার লোহার ব্যারিকেড আছে, ব্যারিকেডের ওপরে পেন্টিংগুলোকে শোকেস করে, রাস্তার মধ্যে শোকেস করে, ফুটপাতের মধ্যে শোকেস করে। আর মানুষও ওই একটা দিন কিন্তু তারা চিত্রশান্তিতে যায় এবং তারা তাদের মতন করে ছবি কেনে। প্রচুর সেল হয়, কয়েকশো কোটি টাকার সেল হয় ওখানটায়। তো দ্যাট ইজ ভেরি বড় একটা পার্ট, পার্টিসিপেটিং দ্য লোকাল like the or international or national fairs and festivals to reach the border audience. আরো অনেক অডিয়েন্সকে তোমার ক্যাপচার করতে গেলে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেখানে তুমি তাদেরকে দেখাতে পারো তোমার কাজগুলোকে, ওকে, সেল করতে পারো। সো দ্য ফিফথ নাম্বার আসছে রেসিডেন্সি। সো তোমরা মাথায় রাখবে, কিন্তু মনে রাখবে যে আবার প্রথম থেকে আমি কতগুলো সাবজেক্ট করলাম, কী কীভাবে একজন 2025-এ দাঁড়িয়ে একজন আর্টিস্টের কী কী বিষয়গুলোকে ভাবে তার ইনকাম হতে পারে এবং ভালো একটা ইনকাম হতে পারে। তো নাম্বার 1 যেটা বলা হচ্ছে যে গ্যালারি এক্সিবিশন, অনলাইন মার্কেট প্লেস, commission work, and go to the art and art fair or festivals, residencies. So residencies, an artist in residencies program, so opportunity to work, the new opportunity. So মানে তোমার তুমি যখন ধরো কাজ করছো, so তোমার opportunity to work in a new environment, okay, of supposed to often of the provided studio space, resource, the focus, the artist growth. So তোমার নিজের বাড়িতেও, রেসিডেন্সিতেও, ওকে, মানে আর্টিস্ট ইন রেসিডেন্সিস প্রোগ্রামস, তো opportunities to work to a new environment, often with the provided the spaces and the resource of the focus of artist growth, okay. তো তোমার নিজস্ব একটা স্টুডিও স্পেসে তুমি যখন মানে ওপেন উইথ দ্য প্রোভাইডেড দ্য স্টুডিওস। সো তো এখানে প্রচুর জায়গা, এখানে ব্যাঙ্গালোরে প্রচুর এরকম জায়গা আছে, এখানটা স্টুডিও স্পেস আছে, সেখানে তুমি তোমার ছবিকে শোকেস করতে পারো, ওকে, তারা তোমার ছবিকে দেখবে এবং কিনবে। বা তোমার নিজস্ব বাড়িতেও একটা আর্ট স্কুল তুমি করতে পারো, বা তোমার আর্ট প্লেস শোকেস করতে পারো, এখানটায় তুমি সেটাকে কমার্শিয়ালি লোককে জানাতে পারো, মার্কেটিং করতে পারো যে আমি সব ছবিগুলো বিক্রি করি বা আমি পেন্টিং করি। তো সেক্ষেত্রে তারা অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট থেকে তোমার কাছে এসে তোমার ছবি কিনতে পারে, রাইট? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সো উই ক্যান গো অ্যাহেড লাইক দিস, ওকে। সো দ্য সিক্সথ পয়েন্ট ইজ যেটা নিয়ে আমরা আমাদের খুব কম আলোচনা করা হয়, যে সাকসেসফুল আর্টিস্টের 2025-এর কীভাবে এগোলে তারা একটা মানে 1 crore ইনকাম পর্যন্ত নিয়ে যেতে পারবে, ঠিক আছে। সো অ্যাপ্লাইং ফর দ্য গ্র্যান্ট অ্যান্ড দ্য ফলোইং স্পেস ফলোশিপ দ্যাট প্রোভাইড দ্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট অ্যান্ড রিকগনাইজড, ওকে। সো বলতে চাচ্ছি যে তুমি যদি মানে ধরো তুমি গ্র্যান্ট অ্যান্ড দ্য ফলোশিপ, রাইট, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ওকে। সো অ্যাপ্লাইং ফর দ্য গ্র্যান্টিং, ধরো তুমি মানে following that provide financial supports are recognized, and often with a focus specific project or artist development, okay. তো তুমি ধরো কারা মানে এরকম প্রচুর সাপোর্টার আছে, যারা তোমার গ্যারেন্টার আছে, যারা বা তুমি অ্যাপ্লাই করতে পারো তার জন্য, গ্র্যান্টের জন্য। সো যারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট করে মানে রিকগনাইজের জন্য, মানে এরকম প্রচুর গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট কোম্পানিজ আছে, যারা তুমি যদি তাদেরকে মানে সুপারিশ করো বা তাদেরকে তুমি অ্যাপ্লাই করো তার জন্য, যে আমি একটা এক্সিবিশন করতে চাইছি বা আমি একটা তোমার আমার স্পেসিফিক প্রজেক্টের জন্য কোনো একটা তুমি আর্টের প্রজেক্ট করছো, তো সেই কারণ বা ডেভেলপমেন্টের জন্য আমার কিছু ফান্ডের দরকার, সেক্ষেত্রে কিন্তু তো সেই গ্র্যান্টেড ফলোশিপ গ্র্যান্টেডের জন্য কিন্তু তোমরা সেখান থেকে কিন্তু সোর্স অফ ইনকাম পাওয়া যায়, মানে একটা তুমি প্রচুর প্রাইভেট এবং গভর্নমেন্টের আছে, তোমার কিছু বলতে পারো রুলস আছে যা তারা কিন্তু প্রোভাইডেড করে, মানে সাপোর্টের জন্য। তুমি একটা বড় জায়গাতে তুমি একটা আর্টিস্ট পার্ক করছো,
তো সেটা গভর্নমেন্টের পরিচালনা, তুমি কালচার করছো, সেখানে কিছু তুমি আর্ট স্পেসেস রাখছো না, তো সেক্ষেত্রে গভর্নমেন্ট তোমাকে কিন্তু প্রোভাইড দেবে। মানে ধর তুমি একটা পুরো একটা ব্রিজ, টোটাল ব্রিজটাকে তুমি আর্টিস্টিক ওয়েতে তুমি আঁকছো। ব্যাঙ্গালোরে প্রচুর ব্রিজ আছে, বিশেষ করে ব্যাঙ্গালোরে প্রচুর এরকম ব্রিজ আছে যে ব্রিজগুলোতে মানে নট নট অনলি মেট্রো ব্রিজ বা বাস ব্রিজ, ব্রিজের যে একটা বিশাল স্পেস, তো সেখানটায় অনেক গ্রাফিটি কাইন্ড অফ ড্রয়িং করা আছে, কালারফুল আঁকা আছে। তো সেইগুলোকে তো কী হচ্ছে, সেগুলোকে কিন্তু কোনো না কোনো গ্রুপ অফ আর্টিস্ট তারা সেগুলোকে আঁকছে ওখানটায়, এবং তার জন্য একটা ভালো পয়সা পাচ্ছে। মানে পার স্কোয়ার ফিট সেটা 200, 300, 400 টাকা করে কিন্তু তারা আঁকছে। এবং বুঝতে পারছি একটা ব্রিজ মানে কয়েক হাজার ফুট, লাখ ফুট লম্বা, এবং যে যে ব্রিজের যে ওয়ালগুলো হয় সেগুলো প্রায় 20 ফুট বাই 20 ফুট বা 20 ফুট বাই 15 ফুট বড় বড়, সেখানে আঁকার একটা অনেক জায়গা থাকছে, এবং সেটা প্রচুর একটা ইনকামের জায়গা। সো দ্যাট ইজ দ্য গ্রেট ফর দ্য ফলোশিপ, মানে তুমি সেই রকম টাইপের কাজ করতে পারো। ওকে, সো নাম্বার 7 হচ্ছে তোমার দ্য পাবলিক আর্ট প্রজেক্ট। So materials and installations, okay. So creating the large scale works in public space, often flooded by the municipalities provided organization. So তুমি পাবলিক আর্ট প্রজেক্ট মানে ধরো তুমি কলকাতায় যদি দেখো তাহলে দেখবে যে কলকাতা যখন নিউ টাউনের দিকে যাচ্ছ, তখন নিউ টাউনের পাশে প্রচুর স্কাল্পচার রাখা আছে, দেখবে লোহার স্টার দিয়ে বা পাথর দিয়ে বা ফাইবারের রাখা আছে। সেগুলো বেসিক্যালি যে লোকাল যে মিউনিসিপ্যালিটি আছে ওই এরিয়ার, তারা তাদের ওই জায়গাটাকে সুন্দর রাখার জন্য তারা একটা পার্ক করে, পার্কের মাঝখানে স্কাল্পচার রাখে, বা কোনো একটা পেন্টিং রাখলো, ইনস্টলেশন, স্পেশালি ইনস্টলেশন বলে এগুলোকে। তো সেটা রাখলো, সেটা কিন্তু একটা হিউজ পয়সা তারা আর্টিস্টকে কাছে কেনে, এবং কিনে তারা তাদের এরিয়ায়, মিউনিসিপ্যালিটি তাদের এরিয়ায় সেটাকে পার্টিকুলার কোনো একটা এরিয়া, কোনো একটা ক্লাব, মানে কোনো একটা পার্ক বা কোনো একটা রাস্তার মোড়ে তারা সেটাকে ইনস্টল করে। ওকে, তো এটাকে আর্টিস্টিক ভাষায় ইনস্টলেশন বলে, ইনস্টলেশন আর্ট, এবং সেটা একটা হিউজ পরিমাণের কিন্তু ইনকামের জায়গা। তো দ্যাট ইজ দ্য পাবলিক আর্ট প্রজেক্ট, মানে পাবলিকের স্বার্থে মিউনিসিপ্যালিটি বা গভর্নমেন্ট সেটাকে পয়সা দেয়, এবং সেটাকে তারা কিনে আর্টিস্টের কাছ থেকে এবং তারা ইনস্টলেশন করে। এবং ওভারঅল লুক, এবং ব্যাঙ্গালোরে আমি প্রচুর এরকম জায়গা দেখেছি যেখানটায় তোমার লোহার, ওয়েস্টেড লোহার পার্টস দিয়ে তারা গরু, ঘোড়া, এরকম অনেক কিছু স্ট্যাচু বানিয়েছে, এবং ইট লুকস অসম, ইটস লুক অসম। বা কাঠ দিয়েও অনেক সময় দেখা যাচ্ছে তারা কেটে সেগুলোকে বিভিন্ন শেপ দিয়ে, আমরা এখন কামাল পার্কে যদি যাই, ব্যাঙ্গালোরের কথা বলছি, আমরা কিন্তু দেখেছি। So 8 number point number 8 is teaching and the workshops. Okay, so that is a very important part, যারা টিচিং অ্যান্ড ওয়ার্কশপ করে। তো আর্ট স্কুল বা আর্ট কলেজ টিচিং পজিশনস কোয়ালিফাইড আর্টিস্ট, তো যারা এটা একটা বড়, মানে আমি যেমন আইক্যাট কলেজের অ্যাজ এ সিনিয়র লেকচারার, সো এরকম যত আর্ট স্কুল আছে বা মানে যত স্কুল আছে, এসএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ড বা অন্যান্য গভর্নমেন্টের কলেজ বা প্রাইভেট কলেজ, স্পেশালি প্রাইভেট কলেজ স্কুলগুলোতে, তারা কিন্তু আর্ট টিচারকে রিকমেন্ড করে, আর্ট টিচারকে নেয়, এবং আর্ট টিচাররা তারা বাচ্চাদের, বড়দের আপ টু ক্লাস 12 পর্যন্ত ওদের কিন্তু আর্ট শেখানোর একটা ইয়ে আছে, মানে আর্টের টিচারের একটা নিয়োগ আছে। তো সেইটাকে মানে আরামসে সেখানে জয়েন করতে পারে, সেই আর্ট স্কুলে জয়েন করতে পারে, বা সেই স্কুলে জয়েন করতে পারে অ্যাজ এন আর্ট টিচার, এবং সেটা স্যালারি স্কেল ডেফিনেটলি অন্যান্য টিচারের মতনই। তো সেটা একটা বড়। আর একটা যে কলেজ, যেমন আমি কলেজে পড়াচ্ছি, তো সেই কলেজের সেই স্যালারি ইজ মোর দ্যান 1 লাখ। মানে তুমি ভালো করে যে পড়াও, মানে ভালো কলেজে ইয়ে করো, জেন কলেজ বা আইক্যাট কলেজ বা অ্যারিনা নেট, সেখানে কিন্তু প্রচুর স্যালারি তারা প্রোভাইড করে ইনস্টিটিউশনস এবং কলেজগুলো তাদের ভালো টিচারকে রাখার জন্য। সেই যদি পোর্টফোলিও খুব ভালো থাকে তাদেরকে কিন্তু ভালো প্রোভাইড করে, মানে মোর দ্যান দ্য এনি আদার্স কলেজ প্রফেসর থেকে ভালো ইনকাম করে, বিশেষ করে মিডিয়া কলেজগুলোতে। So that is a very important part, that তুমি teaching art workshop, so art school and the this is college teaching position is the qualified artist they call it, and the community center or online platform, so offering the workshop and the classes beginning with the this advanced students. তো তুমি অনলাইনেও কিন্তু এবং তোমার অফারিং দ্য ওয়ার্কস্পেস ওয়ার্কশপ অ্যান্ড ক্লাসেস, মানে তুমি ধরো আর্ট ওয়ার্কশপ করলে উইকেন্ডে, স্যাটারডে সানডেতে হয়তো তুমি একটা বাড়িতে তোমার স্টুডিওতে একটা ওয়ার্কশপ করলে, আমি এটা পটারি শেখাবো, বা আমি তোমার অয়েল পেন্টিং শেখাবো, বা আমি
চারকোল পেন্টিং শেখাবো, একটা পার্টিকুলার 1 ঘন্টা বা 1.5 ঘন্টা একটা ওয়ার্কশপ নিলে, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তো তুমি কিন্তু সেখানে আরামসে একটা চার্জেস করতে পারো শেখানোর জন্য। এবং অনলাইন প্ল্যাটফর্মে তুমি যদি মনে করো যে অ্যাডভান্স বিগিনার অর অ্যাডভান্স যে স্টুডেন্ট তাদেরকে শেখানোর জন্য তুমি ক্যান ইউজ দ্য অনলাইনেও তুমি ক্লাসেস করতে পারো। তো 9 নম্বর হচ্ছে ইলাস্ট্রেশন অ্যান্ড গ্রাফিক ডিজাইন। দ্যাট ইজ এবার চলে আসছি যে আর্ট থেকে, আর্টের পরে আর্টটাকে তুমি ইউটিলাইজ করে ডিজিটালি কনভার্ট হওয়া। তুমি যদি ডিজিটালি জানো, বোঝো জিনিসটাকে যে ডিজিটালি কীভাবে কনভার্ট হয়। ডিজিটালি আমরা ম্যানুয়াল ড্রয়িং শিখি, তাই তো? ম্যানুয়াল ড্রয়িং শেখার পাশাপাশি আমি যদি সেটাকে ডিজিটালি কনভার্ট করি, ডিজিটালি আমি সেটাকে নিয়ে যাই, তাহলে কী কী বিষয়কে আমরা শিখতে পারি, যেটা প্রচুর পয়সা আছে। এটা হচ্ছে যে illustration and graphic design. So work in publishing, the advertising, the digital media, create illustration, তোমরা মানে এইগুলো করে illustration করে বা graphic design করে বুক কভার্স, প্রমোশনাল মেটেরিয়ালস, প্রচুর প্রমোশনাল মেটেরিয়ালস। কোনো একটা প্রোডাক্ট মার্কেটে আসছে, তার জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট হয়, ঠিক আছে? তো তুমি সেটার প্রোডাক্ট ডিজাইন, সেটার অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড অল, সেটার ইলাস্ট্রেশনস, ওকে? তো সেটা একটা বড় জায়গা আছে। দেন নেক্সট ইজ অ্যানিমেশন, ওকে, অ্যান্ড গেমিং। তুমি যদি মানে আজকাল দেখো তুমি কোনো একটা অ্যানিমেশন মুভি করছো, ঠিক আছে, গেম ডিজাইন, তো সেক্ষেত্রে মানে ইলাস্ট্রেশন আর গ্রাফিক ডিজাইনটা পার্টিকুলারলি তুমি যদি কমার্শিয়াল পারপাস কোনো অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে এজেন্সি জয়েন করো, তারা কিন্তু ভীষণ রকমভাবে মানে ম্যানুয়াল আর্টিস্ট থেকে ডিজিটাল আর্টিস্টকে প্রেফার করে। কারণ তুমি যেগুলো আঁকছো ডিজিটালি আঁকছো এবং সেটা তারা 1000 টাইমস একটা পোস্ট করছে, তাদের মার্কেট বিজনেসটাকে বাড়াচ্ছে অ্যান্ড অল। সো অ্যাজ আ গুড অপরচুনিটি টু মেকিং দ্য ইলাস্ট্রেশন অ্যান্ড দ্য গ্রাফিক ডিজাইন, ওকে? সো পুরোপুরি কমার্শিয়াল মানে যে মার্কেটিংটাই চলে হচ্ছে গ্রাফিক ডিজাইনের, মানে যে তুমি যেটা দেখতে পাচ্ছ, কোনো একটা কন্টেন্ট দেখছো, তার একটা আঁকা বা তার ফটোগ্রাফি এবং তার সাথে তার কন্টেন্ট, তো সবটাই নিয়ে একটা গ্রাফিক ডিজাইন। তো দ্যাট ইজ আ ভেরি গুড অপরচুনিটি পয়েন্ট। তো দ্যাট ইজ কল দ্য illustration graphic, the point of 9, ওকে? তোমাদের নিশ্চয়ই মনে হয় যে কটা পয়েন্ট নিয়ে আমি কাজ করছি, কথা বলছি, সব কটা পয়েন্ট কিন্তু আমি তোমরা কিন্তু আমার কমেন্ট বক্সে একবার লিখে জানাবে যে তোমাদের প্রত্যেকটা মনে আছে কিনা, ঠিক আছে? তো এবার আসছি যে আর একটা আর্ট থেরাপি, দ্যাট ইজ আ ভেরি লাইক এই সময় দাঁড়িয়ে, মানে বিশেষ করে 2025 দাঁড়িয়ে ব্যাঙ্গালোরে প্রচুর স্টুডেন্ট এরকম আসে, তারা স্পেশালি ডক্টর সাজেশন করে যে হি বা সি নিডস দ্য অ্যান আর্টিস্ট। তুমি সেখানে গিয়ে কিছু পেন্টিং করো, কিছু স্কেচিং করো। সো মেন্টাল পিস অ্যান্ড হেলথের জন্য তুমি কালার নিয়ে কাজ করো বা ছবি এঁকে নিয়ে কাজ করো। এবং আমি যে এরিয়াতে থাকি ব্যাঙ্গালোরে, তো ইটস বিট পস এরিয়া, সেখানে সোর্স অফ ইনকাম মানুষের বেশ ভালো, এবং প্রচুর তারপর মণিপাল হাসপাতালটা আমাদের বাড়ির কাছেই, এখানে প্রচুর হাসপাতাল আছে, চিন্ময়ী হাসপাতাল আছে, তো এখানে বড় বড় হাসপাতাল আছে। তো সেখানটায় যারা মানে পেশেন্টরা আসে, তা ডাক্তার রেকমেন্ড করে যে অ্যাজ অ্যান art therapy. So, certified art therapist. So, using the help individual cope with the mental health issues and requiring the additional certificates. So, মানুষের যে মেন্টাল হেলথ, যেটাকে হয়তো কোনো কারণে ডিপ্রেশনে আছে বা কোনো কারণে প্রচুর সময় আছে, মানে কোনো কাজ জয়েন করছিল, জব করছিল বা কিছু করছিল, কিন্তু তারপর আর সেটা ছেড়ে দিতে হয়েছে। তো সেক্ষেত্রে তারা কিন্তু আর্ট থেরাপিস্ট এর কাছে তাদের ডাক্তার রেকমেন্ড করে, এবং তারা ভালো একটা চার্জ দিয়ে তারা কিন্তু সেটাকে তাদেরকে কালার থিওরি শেখায়, তাদের স্কেচিং শেখায়, তারা মন দিয়ে, এবং এটা ভেরি গুড ইনকাম, ওকে? নাম্বার 11 আসছে যে ফ্রিল্যান্স অপরচুনিটিস, ওকে? তো ফ্রিল্যান্স অপরচুনিটি একটা হিউজ জায়গা, কারণ অল ওভার ওয়ার্ল্ড দাঁড়িয়ে আছে কিন্তু মানে সোকল এই মিডিয়া দাঁড়িয়ে আছে। তো ফ্রিল্যান্সারের উপরে মানে বলতে পারো কেউ কিছু কাজ ইনহাউস করায়, কিছু কাজ ফ্রিল্যান্সে দিয়ে দেয়। যে কোনো কোম্পানি, ধরো গ্রিন গোল্ড অ্যানিমেশন, যেখানে ছোটা ভীম বা তোমার মাই টিভি বা রাজু, এই সমস্ত হয়, বা চুচুচুপি, এরা ওদের প্রোডাকশন। ইভেন আমি যখন বাইরেতে জব করতাম, মানে আমি কয়েক মাস আগে ছেড়েছি, তো সেখানেও কিন্তু তারা ইনহাউসে যদি 5000 এমপ্লয়িজ থাকে, বাইরে প্রায় আরও 10,000 এমপ্লয়িজে কাজ করছে। তারা তাদের সমস্ত কাজ ইনহাউসে রেখে করাতে পারছে না, তাদের খরচা মেটানোর জন্য, খরচা প্রচুর, একটা অফিস ভাড়া করা, তার লাইট, ফ্যান, সিকিউরিটিজ অ্যান্ড অল। তো
তো তখন তারা ফ্রিল্যান্সে আর্টিস্টরা তাদের বাড়িতে বসে তাদের কম্পিউটার, তাদের ল্যাপটপ ইউজ করে, তাদের লাইট ফ্যান, ইন্টারনেট ইউজ করে তারা কাজ করবে, এবং তারা কাজটা নিচ্ছে একটা বড় এমএনসিস কোম্পানি থেকে, এবং রেগুলার তাদের কাছে কাজ আসছে এবং তারা কাজ করছে, কাজটা পাঠিয়ে দিচ্ছে। সেটা হতে পারে অ্যানিমেশন, সেটা হতে পারে মানে বিজনেস মার্কেটিং, সেটা হতে পারে এনিথিং এলস। ওকে, so that's a very big opportunity, the freelance opportunity. Suppose to the storyboarding and animation, okay, এই দুটো জায়গাতে this concept art, film, টিভি, মানে ধরো যারা টিভি শোজ গুলোতে হচ্ছে তাদের কনসেপ্ট আর্টিস্ট চায় বা স্টোরি বোর্ড আর্টিস্ট চায়, ওকে, বা টিভির জন্য বা ফিল্মের জন্য। তো অ্যাজ অ্যান আর্টিস্ট দ্যাট ইজ আ ভেরি গুড অপরচুনিটি। তো তারা কিন্তু অ্যাজ এন ফ্রিল্যান্সার স্টোরি বোর্ড আর্টিস্ট হিসেবে জয়েন করতে পারে যে কোনো একটা ফিল্মি কোম্পানিতে, সেটা রেড চিলি হতে পারে, সেটা তোমার যে কোনো কোম্পানিস, ওকে, যেখানটা বড় বড় বিগ বাজারের ছবিগুলো হয়, সাউথে প্রচুর বিগ বাজারের ছবি যেখানটায় স্পেশালি স্টোরি বোর্ড আর্টিস্টদেরকে হায়ার করা হয়, এবং আমি জানি আমার দু একটা বন্ধু কাজ করে সেখানটায়। সো দ্য নেক্সট আছে গেম ডিজাইন, মানে ফ্রিল্যান্স অপরচুনিটির মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে যে স্টোরি বোর্ডিং অ্যান্ড দ্য কনসেপ্ট আর্ট, অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে তোমার গেম ডিজাইন। তো আজকের দুনিয়ায় দাঁড়িয়ে বুঝতে পারছি বাচ্চা বাচ্চা ছেলেপুলেরা পর্যন্ত গেমের জন্য পাগল, গেম খেলার জন্য। ছোটো ছোটো প্রচুর গেম আছে, যা মারিও তোমরা জানো, একটা খুব ফেমাস গেম, ক্যাশ অ্যান্ড ক্লান্স। তো এই গেমগুলো যারা বানায় তাদের জন্য যে এই গেমিং কোম্পানিগুলোতে তাদের আর্টিস্টের প্রয়োজন। আমি এর আগে যে কোম্পানির চাকরি জব করতে হয়, যে লেকচারার, তো তারা গেম ডিজাইন ডিপার্টমেন্টে ছিলাম। তো সেখানটায় সেখান থেকে আমি যেটা শিখেছি, বা আমি আমার ছেলেমেয়েদের শিখিয়েছি যারা গ্র্যাজুয়েশন করতে আসছে গেম ডিজাইন আমার কলেজে। তো সেখানটা কিন্তু আমি তাদেরকে কি শেখাতাম কীভাবে একটা গেম ডিজাইন করতে গেলে তার ক্যারেক্টার ড্রয়িং করতে হয়, একটা গেম ডিজাইন করতে গেলে তার তোমার ব্যাকগ্রাউন্ড ড্রয়িং করতে হয়, ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে হয়, অ্যাসেট ডিজাইন করতে হয়, এবং সেটা কিন্তু পেন্সিল স্কেচে ডিজিটালি বা ইন্টারনেটে করতে হয়, এবং তারপরে সেটাকে কালার করে সেটা এবার কোডিংয়ে যাচ্ছে, সেটা যে সফটওয়্যারের মাধ্যমে সি প্লাস প্লাস, জাভা বা পাইথন বা যে সফটওয়্যার ইউজ করছে কোডিং করছে, সেটা আলাদা। কিন্তু দুটো পার্ট, একটা হচ্ছে তোমার ভিজুয়াল পার্ট আর একটা হচ্ছে কোডিং পার্ট। তো ভিজুয়াল পার্টের জন্য কিন্তু প্র্যাকটিক্যালি আর্টিস্টেরই দরকার, যাদের আর্টিস্টের সেন্স আছে, যাদের আর্টটাকে নিয়ে কাজ করে, তাদেরকেই পার্টিকুলার দরকার। তারা ছাড়া কিন্তু এই জিনিসটা উইদাউট আর্টিস্ট এই ইলাস্ট্রেশনটা করতে পারবে না। তো ফ্রিল্যান্সার হিসাবে তুমি সেটাকে আরামসে তুমি করতে পারো, ঠিক আছে। 12 নম্বর পয়েন্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন। সো এটা চলে আসছে এবার ডিরেক্টলি একটা লার্জ স্কেলে। তোমরা যারা স্ন্যাপচ্যাট ইউজ করছো, ইনস্টাগ্রাম ইউজ করছো, ফেসবুক ইউজ করছো, তোমরা জানো যে সেখানটায় খুব ভালো যারা প্রফেশনাল বা প্রচুর ইনস্টাগ্রাম ফলোয়ার্স বা আছে, একটা তাদের ইনকাম সোর্সও প্রচুর হয়ে যায়। তারা তখন তাদের এই কাজগুলোকে প্রথম তারা নিজেরাই পোস্ট করে, নিজেরাই কিছু একটা কন্টেন্ট লিখলো, ক্যানভাতে এখন তো ফ্রিতে পাওয়া যায়। কিন্তু তুমি যদি একটা যখন সোর্স অফ ইনকাম প্রচুর বেড়ে যায়, তখন কিন্তু একটা ভালো প্রফেশনাল গ্রাফিক্স আর্টিস্ট বা প্রফেশনাল তোমার স্টোরি বোর্ডিং আর্টিস্ট, তাদেরকে দিয়ে তারা সে কি স্পিচ করবে, সে ধর কোনো একটা, আমি বলছি কোনো একটা ইউটিউবার যা হয়তো মাসে 1 কোটি টাকা ইনকাম বা বছরে 10 কোটি টাকা ইনকাম, সে আরামসে একটা গ্রাফিক ডিজাইনার একটা স্টোরি বোর্ড রাখতে পারে। So social media content creation, I mean YouTube channels and the blog sharing and processing and tutorials, behind the scenes content, এগুলো হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে এই তিনটে পার্ট আমরা দেখি যে আর্টিস্টের খুব দরকার। মানে ফার্স্ট হচ্ছে শেয়ারিং দ্য আর্ট প্রসেস, tutorials, then build up the the behind the scene process and all. Okay. The next is social media marketing, influencer. So building the personal brand and platform to Instagram and TikTok. তুমি তোমার ইনস্টাগ্রাম আর টিকটকে তুমি নিজস্ব একটা ফলোয়ার্স ক্রিয়েট করলে, ফ্যান ফলোয়ার্স ক্রিয়েট করলে, এবং সেখানে প্রচুর লোক তোমাকে ফলো করে অ্যান্ড অল। তো সেক্ষেত্রে কিন্তু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে, মানে তোমার কাজ থেকে তোমার লোকে পছন্দ করে, তোমার আর্টের জন্য লোকে পছন্দ করে, তো সেক্ষেত্রে তুমি এজ এন ইনফ্লুয়েন্সার তুমি কিন্তু আরামসে ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে, টিকটক থেকে প্রচুর টাকা, টিকটক বা ইনস্টাগ্রাম তোমাকে প্রচুর টাকা সেখানে তোমার যেহেতু পোস্ট তারা দেখছে, তুমি যে টিউটোরিয়াল বানাচ্ছো, যে ছবিটা আঁকছো বা তুমি যা অ্যাক্টিভিটি করছো সেটা দেখছে পাবলিকে, লাখ লাখ পাবলিকে দেখছে, এবং সে দেখার জন্য, সেই ভিউয়ের জন্য ইউটিউব একটা পার্সেন্টেজ রাখছে, 30-40 whatever, অ্যান্ড 60 or 50 whatever, সেটা তারা শেয়ার করছে রেভিনিউ, যেটা হচ্ছে যে আর্টিস্টের। তো সেটা ইজ এ ভেরি গুড ইনকাম, সোর্স অফ ইনকাম। সো দ্যাট ইজ ওয়ান পয়েন্ট। দ্য আর্ট
listening, the listening artwork use the products such textile, তোমার stationaries and home decor, মানে art তো licensing, this licensing artwork of user product। তো তুমি তোমার যদি মানে যে আর্টওয়ার্ক গুলোকে তুমি সেল করতে চাইছো, ধরো তুমি একটা আর্ট পিস বানিয়েছো, একটা লাইক স্কাল্পচার বানিয়েছো বা ছোট কোনো আর্ট পিসেস বানিয়েছো, বানাও তুমি, তোমার তুমি এক্সপার্ট তাতে। তো সেটাকে তুমি যদি মানে আর্ট লাইসেন্স, তুমি তাদেরকে গভর্নমেন্টের কাছে লাইসেন্স নিয়ে নাও যে আমি এটাকে তোমার প্রোডাক্টটাকে সেল করবো। তো সাচ টেক্সটাইল, স্টেশনারিজ অ্যান্ড হোম ডেকর, এই তিনটে পার্টি তুমি কিন্তু অ্যাজ অ্যান আর্টিস্ট তুমি কিন্তু লাইসেন্স নিয়ে তোমার প্রোডাক্টগুলোকে বিক্রি করতে পারো। তুমি ধরো শাড়িতে ফেব্রিক ডিজাইন করছো, ঠিক আছে, বা তুমি একটা সুন্দর পটের উপরে স্কাল্পচার করছো, ইজিপশিয়ান স্কাল্পচার দারুণ কালার করছো, সেই পটটাকে তুমি মানে উইথ লাইসেন্স তুমি সেটাকে সেল করছো মার্কেটে। তো দ্যাট ইজ আ আর্ট পিসেস সেল। সো এটা আর্টিস্টই একমাত্র সম্ভব, মানে তুমি হতে পারো। এবার তুমি মানে আজকের টপিকটা যেহেতু আর্টিস্ট 2025-এ কি ইনকাম, সোর্স অফ ইনকাম, সেক্ষেত্রে তুমি যদি দেখো যে সিরামিক্স আর্টিস্ট আছে, হ্যাঁ, তো পটারি আর্টিস্ট আছে, তারা কিন্তু তাদের আর্ট পিসগুলোকে বানাচ্ছে এবং সেল করছে। So collaboration is the 14 number point, is the collaboration. Collaboration is the very important part. So তুমি যদি মানে participating with the brands, fashion designer or the artist, the special project, যেখানটায় তুমি collaborate করে মানে পার্টনার করে, ঠিক আছে, পার্টনারিং দ্য ব্র্যান্ড উইথ দ্য ব্র্যান্ড বা ফ্যাশন ডিজাইনার্স বা আদার্স আর্টিস্ট স্পেশাল প্রজেক্টে তুমি তাদের সাথে কোলাবোরেট করে তোমার কাজগুলোকে কিন্তু শোকেস করতে পারো বা তাদের কাজকে তুমি দেখাতে পারো। সেখান থেকে কোলাবোরেটির মাধ্যমে তুমি ফেমাস হতে পারো, তাদের কাছ থেকে ইনকাম করতে পারো, তারা যে ওই প্রজেক্টে যে পয়সাটা আসবে সেই পয়সাটা থেকে তুমি শেয়ারিং করতে পারো, নিতে পারো। তো কোলাবোরেশন ইজ একটা ধরো প্রজেক্ট করলাম, যেটা পাবলিক প্রজেক্ট, যেটাকে তুমি শোকেস বা ওয়ার্কশপ করে সেখান থেকে তোমার কাজগুলোকে কিনবে। 15 নাম্বার হচ্ছে যে কন্টেস্ট অফ দ্য কম্পিটিশন। ওকে, কন্টেস্ট অ্যান্ড কম্পিটিশন, যেগুলো প্রচুর কম্পিটিশন, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কম্পিটিশন, enter in the art contest is like it can lead to money prize, exposure, something exhibitions। তো প্রচুর এরকম কন্টেস্ট অ্যান্ড কম্পিটিশন আছে, ন্যাশনাল কম্পিটিশন এবং ইন্টারন্যাশনাল কম্পিটিশন, যেখানে তারা কিন্তু আর্টিস্টদের তারা এক্সিবিট করে, তারা ছবি আঁকে, তারা পেন্টিং করে, সেগুলোকে ফার্স্ট সেকেন্ড থার্ড হলে সেখানে একটা বড় মাপের পুরস্কার পায় তারা, অর্থনৈতিক মানিটারি পুরস্কার পায়। এবং সামটাইম এক্সিবিশন, তোমার এক্সিবিশনে সেখানে তোমার ছবি কম্পিটিশন হচ্ছে, সেখানে ছবি দিলে সেখানে বিক্রি হলো, সেখানে পয়সা করলো, সেটা একটা contest and the competition is the one of part of the as an artist you can sell your practice, your artwork। 16 number art criticism and writing। আর্টকে নিয়ে তুমি যদি মনে করো যে তোমার তোমার রাইটিং স্কিল ভালো আছে, তুমি ভালো লিখতে পারো, তুমি ব্লগ লিখতে পারো, আর্ট ক্রিটিসিজম, আর্টিস্টকে রিটেন দ্য ম্যাগাজিনস, ব্লগস, একাডেমিক জার্নালস and offering the there's a critic and inside the art trends and exhibitions। Okay, art exhibitions এ তুমি তোমার জার্নালে বা তোমার ব্লগে তুমি লিখতে পারো, দ্যাট ইজ অলসো গেট দ্য ভিউজ মানি। তুমি each those opportunities আমার মনে হয় যে এই সমস্ত ইনকাম গ্রো দ্য অডিয়েন্স অ্যান্ড ফার্দার দ্য ডেভেলপ দিস। তো এই যে আমি 16টা পয়েন্ট করলাম, এই পয়েন্টগুলোকে নিয়ে তুমি যদি ভালো করে ভেবে দেখো, তো তাহলে আমি একটা রিকাপ করে দিচ্ছি প্রত্যেকটা বিষয়টা, তোমরা যারা পরে জয়েন করবে বা পরে দেখবে। তো নাম্বার ফার্স্ট হচ্ছে যে আর্ট গ্যালারি। ওকে, আর্ট গ্যালারির মধ্যে দুটো জিনিস হয়, একটা হচ্ছে সোলো এক্সিবিশন আর একটা হচ্ছে গ্রুপ এক্সিবিশন। সেকেন্ড আসছে যে অনলাইন মার্কেট প্লেস, যেখানে তুমি ই কমার্স প্লেস, যেখানে তুমি তোমার প্রচুর ই কমার্স আছে, যেমন ইটসি বা সার্চে বুকস, সার্চ আর্ট, সেখানে তোমার কাজগুলো শোকেস করলে এবং তারা সেই কাজগুলো বিক্রি করলো অন্য জায়গাতে, এবং তারা 20 টাকা কমিশন রেখে তোমাকে বাকিটা তোমাকে পেমেন্ট করে দিল। দ্যাট ইজ সেকেন্ড। নাম্বার থার্ড হচ্ছে কমিশন ওয়ার্ক। তুমি কমিশন ওয়ার্কের দুটো জিনিস আছে, একটা হচ্ছে প্রাইভেট কমিশন আর একটা হচ্ছে তোমার কর্পোরেট কমিশন। তুমি একটা প্রোডাকশন দ্য আর্ট ওয়ার্ক ফর বিজনেস, তুমি প্রচুর এমন কাজ করলে, এমন পেন্টিং করলে বা এমন আর্ট মেটেরিয়ালস বা তোমার আর্ট পিসেস,
সেগুলো তুমি তোমার কর্পোরেট বিল্ডিং, মানে একটা হয়তো একটা বিল্ডিং, হয়তো টাটার একটা কোনো একটা অফিস, সেখানটায় হয়তো 10,000 ছবি এক্সিবিট মানে ইয়ে করা হবে, ঘরে ঘরে রাখা হবে। তো সেক্ষেত্রে তুমি তোমার একটা অর্ডার তুলে তুমি সেটাকে মেটেরিয়াল দিয়ে কিনে আরও আর্টিস্টদের রেখে তাদেরকে আর্টগুলোকে বানিয়েছে তুমি প্রোভাইড করলে। তো কর্পোরেট মানে পার্সোনালি তুমি কারো মামা, কাকার, দাদু, দিদা, লাভার্স, ভাই বোনদের ছবি আঁকতে পারো। আবার প্রচুর কর্পোরেট অফিসে যারা যে সমস্ত আর্টের ডিমান্ড আছে সেগুলোকে তুমি মানে আরও আর্টিস্টদের রেখে তারা তাদের আঁকিয়ে সেই ছবিগুলোকে তৈরি করে তুমি সেই কর্পোরেট অফিসকে দিলে, এবং তারা তাদের যে অফিস ঘর আছে, রুম আছে, তাদের কিচেন বা বেডরুম মানে সোকল কনফারেন্স রুমে নাম, সেখানে যে পেন্টিংগুলোকে রাখবে। তো ফোর্থ যেটা হচ্ছে 1 2 3 4 কমিশন ওয়ার্ক হয়ে গেল। তারপরে আর্ট ফেয়ার্স অ্যান্ড ফেস্টিভ্যালস, যেখানে তুমি তোমার আর্ট ফেয়ার্স ফেস্টিভ্যাল তোমার পেন্টিং বিক্রি করতে পারবে। ফার্স্ট নম্বর হচ্ছে যে রেসিডেন্সিস। ওকে, দিস ইজ দ্য আর্টিস্ট অ্যান্ড রেসিডেন্সিস প্রোগ্রাম, যেখানে তুমি অপরচুনিটি টু ওয়ার্ক ইন নিউ এনভায়রনমেন্ট, অফিস প্রোভাইড দ্য স্টুডিও স্পেস অ্যান্ড দ্য রিসার্চ, ফোকাস দ্য আর্টিস্ট গ্রোথ। মানে তুমি তোমার এমন একটা জায়গা তৈরি করলে যে আর্টিস্টরা তোমার রেসিডেন্সিতে এমন জায়গা এমনভাবে তুমি ক্রিয়েট করলে যেখানে অন্যান্য আর্টিস্টরা এসে তোমার বাড়িতে তোমার আর্টের স্পেসটা, তারা আর্ট এক্সিবিশন করবে, আর্ট নিয়ে আলোচনা করবে, তোমার সাথে কমিউনিকেশনটা বাড়বে। তো তুমি মেক এ স্টুডিও কাইন্ড অফ ইয়োর ওন স্টুডিও, যেখানে অন্যান্য আর্টিস্ট এক্সিবিশন করতে আসবে। সো 6 নম্বর হচ্ছে গ্রেন্ট অ্যান্ড ফেলোশিপ। ওকে, গ্রেন্ট ইজ অ্যাপ্লাইং দ্য গ্রেন্ট ইজ ফলোইং বাট দ্য প্রোভাইড দ্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট। মানে তুমি প্রচুর এরকম গ্রেন্ট বা ফেলোশিপ পাওয়া যায়, মানে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট এজেন্সিস আছে যারা আর্টিস্টের গ্রোথের জন্য তারা বড় একটা ভালো প্রজেক্ট কাজ করছে সেখানটায়, কিন্তু তারা ফান্ড দেয় সেটা একটা বড় পেটিপাইয়ের জন্য। তো দ্যাট ইজ কল দ্য গ্রেন্ট অ্যান্ড দ্য ফেলোশিপ। তোমার যেটা হচ্ছে 7 নম্বর হচ্ছে পাবলিক অ্যান্ড আর্ট প্রজেক্ট। পাবলিক আর্ট প্রজেক্ট মানে প্রচুর এরকম প্রজেক্ট আছে। ধরো আমাদের এখানে ব্যাঙ্গালোরে আছে একটা ওয়াল আছে, যে ওয়ালটার নাম বলে হচ্ছে ফ্রিডম ফান্ড। তা সেখানে হয়তো প্রায় 500 ফুট বা প্রায় 1003 ফুট লম্বা এবং 10 ফুট চওড়া, সেখানটায় সব সমস্ত ফ্রিডম ফাইটারদের ছবিগুলো আঁকা আছে। তো এই যে আঁকা, এই জন্য আর্টিস্টের দরকার হয়, তার 10 গ্রুপ অফ আর্টিস্ট তারা এটাকে কমপ্লিট করেছে, রাইট? তো এইরকম প্রজেক্ট বা ব্রিজ, হয়তো 500 পোল আছে, পিলার আছে, পিলারে গায়ে আঁকতে হবে। তো দ্যাট ইজ দ্য তোমার তুমি পাবলিক প্রজেক্ট, যেখানটায় গভর্নমেন্ট তারা বা মিউনিসিপ্যালিটি তাদের টাকা দেয় সেগুলোকে করার জন্য। তো এটা তুমি করে ইনকাম করতে পারো। পাবলিক প্রজেক্ট পরে হচ্ছে আসছে টিচিং অ্যান্ড দ্য ওয়ার্কশপ। তুমি আর্ট কলেজ বা আর্ট স্কুলে পড়াতে পারো, বা তুমি ওয়ার্কশপ অ্যারেঞ্জ করতে পারো, সেটা অনলাইন আর অফলাইন। তো যেখানে স্টুডেন্টরা এসে তোমার একদিনের ওয়ার্কশপ, পটারি বা পেইন্টিং বা এসব করতে পারে। এবারে চলে আসছি 9 নম্বর, ইলাস্ট্রেশন অ্যান্ড দ্য গ্রাফিক ডিজাইন। দ্যাট ইজ দ্য ম্যানুয়াল ড্রয়িং শিখে তোমাকে যেটা যেতে হবে, যেটা হচ্ছে ডিজিটালে যেতে হবে। ডিজিটালে যদি চাও তাহলে তোমার ডিজিটালে তোমরা কি করবে, ওই মানে ডিজিটাল তুমি যারা ম্যানুয়াল ব্যাগটা জানে, মানে কালার কম্বিনেশন, ডিজাইন এন্ড অল, তারা গ্রাফিক্সে সেগুলোকে বানাবে। এবং সেটা মানে ইলাস্ট্রেশন গ্রাফিক থেকে দুটো পার্ট হয়। একটা হচ্ছে তোমার অ্যাডভার্টাইজিং কোম্পানি যেগুলো আছে, সেক্ষেত্রে তুমি তোমার ক্রিয়েট ইলাস্ট্রেশন ফর ডিজিটাল মিডিয়া, বুক কভার্স অ্যান্ড দ্য প্রমোশনাল ভিডিওস অ্যান্ড অল, সেখানে দিতে হবে। 10 নম্বর আসছে আর্ট গ্যালারি, আর্ট থেরাপি। আর্ট থেরাপি হচ্ছে এখন একটা ভীষণ ক্রাইসিস পিরিয়ড, যখন মানে অনেক ডক্টর রিকমেন্ড করে যে তারা যারা অনেক পেশেন্ট আছে তাদের ডিপ্রেশনসের জন্য তারা হয়তো আস্তে আস্তে লুজ হয়ে যাচ্ছে, আস্তে ডাউন হয়ে যাচ্ছে, মানে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। তো ডাক্তাররা বলছে যে মেন্টাল পিসের জন্য, যে তারা মেন্টাল হেলথের জন্য তারা আর্টিস্টের কাছে গিয়ে তারা কিছু একটা পেন্টিং করছে বা স্কেচ করছে, তাহলে তাদের মেন্টাল গ্রোথ হয়, আস্তে আস্তে পিসনেস আসে, তারা সেটা একটা প্যাশন ফলো খুঁজে পায়, তারপরে ওই ডিপ্রেশনটা আস্তে চলে যায়। তো আর্ট থেরাপি ইজ আ ভেরি বিগ চ্যালেঞ্জ, স্পেশালি ফর ব্যাঙ্গালোর। এটা আমি নিজে আমার আর্ট স্কুলে প্রচুর স্টুডেন্টসরা মানে এরকম এসে, যারা আর্ট থেরাপির জন্যই এসে স্পেশালি। ফ্রিল্যান্স অপরচুনিটিস ইজ এ হিউজ, যারা ফ্রিল্যান্স, আমি আসছি নাম্বার 11 ইজ ফ্রিল্যান্স অপরচুনিটি, যে স্টোরি বোর্ডিং ফর অ্যানিমেশন, যেক্ষেত্রে কনসেপ্ট আর্ট বা ফর ফিল্ম বা টিভির ক্ষেত্রে আমরা কিন্তু স্টোরি বোর্ডিং ফর অ্যানিমেশন এগুলোকে ভীষণভাবে একজন আর্টিস্টের প্রয়োজন, আর্টিস্টরা এটা করতে পারে। আসছে 12 নম্বর, নাম্বার 12 আছে সোশ্যাল মিডিয়া অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট দুটো পার্ট আছে, ইউটিউবের জন্য ধরো ইউটিউবের চ্যানেলস অ্যান্ড দ্য ব্লগস, শেয়ারিং দ্য প্রোগ্রেস, দ্য টিউটোরিয়ালস বিহাইন্ড দ্য সিন, দ্য স্কিলস কন্টেন্ট, এগুলো ইউটিউবে যারা করে সেগুলোকে তোমরা কিন্তু একজন আর্টিস্ট ডিজিটালি শিখে সেগুলোকে বানিয়ে আর একটা ইউটিউবারকে হেল্প করতে পারে।
যেমন সেই ইউটিউবার যদি প্রচুর ইনকাম করে যে তা হায়ার করতে পারে যে আমার এই কন্টেন্টগুলো তুমি বানিয়ে দাও, তো তোমাকে আমি এই প্রাইসটা দেবো। সো দ্যাট ইজ ভেরি গুড পয়েন্ট। এবং আরেকটা আসছে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তুমি যদি খুব ভালো মানে তোমার কাজ যদি সবাই পছন্দ করে, প্রচুর লোক দেখে, প্রচুর লোক জানে তোমাকে, তাহলে তুমি তোমার ইনফ্লুয়েন্সার হিসাবে তুমি কিন্তু মানে টিকটক বা ইনস্টাগ্রামে তোমার কিন্তু প্রচুর লোক জানে। তো অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার হিসেবে তুমি কিন্তু অনেক প্রোডাক্ট কোম্পানি থেকে তোমরা পয়সা পেতে পারো, যেটা চিজ পেতে পারো। তো দ্যাট ইজ আ ভেরি গুড পয়েন্ট। তুমি এখান থেকে আনতে বলতে পারো আর্ট লাইসেন্সিং, দ্যাট ইজ নাম্বার 14 আর্ট লাইসেন্সিং, যারা লাইসেন্সিং। তো এটাতে কি হচ্ছে না, মানে আর্ট ওয়ার্ক ইউজ দ্য প্রোডাক্ট such মানে টেক্সটাইল, স্টেশনারিজ অ্যান্ড হোম ডেকর। তুমি তোমার আর্ট প্রোডাক্টটাকে তুমি বানালে এবং সেটা তুমি গভর্নমেন্ট লাইসেন্সিং নিয়ে তুমি সেটাকে তুমি সেল করলে, সেটা ম্যান টু ম্যান তুমি সেল করতে পারো, সেটা তুমি বাই অনলাইন সেল করতে পারো, অ্যামাজন অ্যান্ড আদার যে সোশ্যাল মার্কেট যে আছে, তো সেখানে তুমি সেটাকে শোকেস করলে বা লোকে তোমার প্রোডাক্টটাকে তোমার প্রোডাক্টটাকে বাই মার্কেট থেকে কিনলো। দ্যাট ইজ দ্য ওয়ান পয়েন্ট। Then is the আসছে art lesson করে number 14 আসছে collaboration. Okay, this is that is that partnering this brands and fashion designers and this is the artist with special project. তুমি অনেক স্পেশাল প্রজেক্টের আর্টিস্টদের সাথে কিন্তু তুমি কোলাবোরেট করে, যারা খুব ফেমাস তাদের সাথে তুমি কোলাবোরেট করে কাজ করতে পারো, তুমি তোমার নেটওয়ার্কটা বাড়বে, তোমাকে মানে তুমি একজন বড় ইনফ্লুয়েন্সার যদি হও তাহলে তারা তোমাকে পয়সা দিয়ে সেখানে নিয়ে যাবে এবং তারা সেই মানে সেই কোলাবোরেশনটা করবে। যারা তুলনামূলক কম ইনফ্লুয়েন্স করে তারা তোমাকে পয়সা দিয়ে তোমার কাছে তোমার সাথে কোলাবোরেশন করে তারা সীমা সাথে চাইবে, মানে তারা লাইনলাইটে আসতে চাইবে, তুমি কিন্তু একটা চার্জেস আরামসে দিতে পারো। দেন আসছে নাম্বার 15 আসছে দেখে কন্টেস্ট অ্যান্ড কম্পিটিশনস। তো প্রচুর কম্পিটিশন, গভর্নমেন্ট পাবলিক কম্পিটিশনস, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কম্পিটিশন আছে, যেখানে কিন্তু প্রচুর টাকার একটা তোমার গিফট দেওয়া হয়, তুমি স্কলারশিপ দেওয়া হয়। তো সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার আর্ট ওয়ার্ককে তুমি শোকেস করো। সো ইউ ক্যান আর্নিং দিস কন্টেস্ট দ্য লিড দ্য প্রাইজ মানি অ্যান্ড দ্য এক্সপ্লোজার অ্যান্ড দ্য সামটাইমস এক্সিবিশনস। তো তুমি তোমার আস্তে আস্তে তোমার গ্রোথ করতে পারো আর্টের সোর্স অফ ইনকামে। এবং 16 যেটা আসছে লাস্ট, আর্ট ক্রিটিক অ্যান্ড রাইটিং, মানে তুমি যদি আর্ট ক্রিটিক হও, so writing the magazine, the blog, the academic journals, and offering the critique and insight of arts and trends and exhibition. তুমি ক্রিটিককে ডেকে তোমার এক্সিবিশনে তুমি কি এঁকেছো, তারপর তার কি বক্তব্য, সেটাকে যেগুলো ভালো ক্রিটিক হলে সেগুলো ব্লগে আসে, সেগুলো পেপারসে বেরোয়, সেটা ম্যাগাজিনে বেরোয়। তো অ্যাজ অ্যান ক্রিটিক ভালো, তোমার লাইটিং স্কিল ভালো থাকে, তোমার যদি সেন্স অফ আর্ট ভালো থাকে, তুমি সেক্ষেত্রে আরামসে সেগুলো করতে পারো এবং তোমার আঁকাগুলো কিন্তু আরামসে সেগুলো তারা তোমাকে অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ অ্যান ক্রিটিক তোমাকে হায়ারিং করবে এবং তুমি সেক্ষেত্রে তুমি তাদের কাছ থেকে সকালে পাচ্ছি তোমাকে সৌমেন সরকার। হাই সৌমেন, নাইস টু সি ইউ হিয়ার। সো দ্যাট ইজ দিস, আমি যে 16টা পয়েন্ট বললাম আজকে, যে অ্যাজ অ্যান আর্টিস্টের জার্নি করতে গেলে যে হোয়াট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্টস তোমাকে তুমি করতে পারো, তোমাকে অ্যাজ অ্যান ইনকামের রাস্তা তোমার করতে পারে। তো দ্যাট ইজ দ্য পয়েন্ট। সো লেটস তুমি এই জিনিসগুলো ভালো করে দেখো এবং সেগুলোকে করার চেষ্টা করো এবং আরামসে যে কোনো আর্টিস্ট ভবিষ্যৎটাকে এরকমভাবে বড় জায়গায় পৌঁছাতে পারবে। সো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আমি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো আমি আজকে লিখে দেবো নিচ্ছি। এবং তোমরা যারা যদি কোনো আর্টিস্টের বা যারা আঁকার নিয়ে ভাবছো, আঁকছো, সিরিয়াসলি ভাবছো, তার ভবিষ্যতে কিছু করতে চাও, করতে চেষ্টা করো, তাহলে তো এই পয়েন্টগুলো তোমার দরকার হবে। এবং আমি পার্সোনালি সবসময় মানে তোমার সাথে আছি এবং তোমাদের আমার কমেন্টগুলো লিখতে পারো, তোমরা জানাতে পারো, আমি কিন্তু সেটার অ্যান্সার দেবো। তুমি আর কি বিষয় নিয়ে জানতে চাও, এবং আমি খুব শীঘ্রই আমার যে ফেসবুক চ্যানেল আছে সেখানটায় আমি কিছু কোর্স লঞ্চেস করবো, যেখানটায় যারা অ্যানিমেশন, গ্রাফিক ডিজাইন, কনসেপ্ট আর্টস, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে লাইফে কেরিয়ার বানাতে চাই, তাদের জন্য আমি একটা মেক সামথিং কোর্সেস অ্যান্ড অল। এবং যারা সেই সুযোগটা পায় না, তারা ভীষণই অল্প পয়সা যাতে সেটা শিখতে পারে, জানতে পারে এবং সবার কাছে পৌঁছাতে পারে, সেটা আমি চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়াচিং। আমি অনেক লেটে এসেছি আজকে, প্রায় 12টা থেকে 1 ঘন্টা প্রায়।
সো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, যদি তোমার মনে হয় এটা ফ্রুটফুল, এটা তুমি জানতে পারলে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো বা তোমাদের বন্ধুদের জানিও যারা সত্যি সত্যি আর্টের জন্য ভালো একটা টিচার কোচ করছে, যারা ভালো একটা গাইডেন্স কোচ করছে, তো তাদের জন্য কিন্তু এটা একটা ফুটবল হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে কালকে অ্যারাউন্ড 10 to 11। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, বাই।